বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি জহুরা কানিজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, তোমাদের অনার্স থার্ড ইয়ারের যে এই ক্লাস আছে যে রাজনৈতিক সমাজতত্ত্ব বিষয়ে, হ্যাঁ, বা যে কোর্সটা, এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা কিছুদিন থেকে জেনে আসছি, তাই না? এবং এর সাথে আজকে আমরা আরো একটা নতুন টপিক সম্পর্কে জানবো, যেটা তোমাদের সকলেরই পরিচিত, আমাদের সবার পরিচিত একটা চিত্র আমাদের এই সমাজ ব্যবস্থায়, হ্যাঁ, যেটা প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। কখনো এর পরিবর্তন ঘটে, কখনো একই রকম থাকে, এবং এর জন্যই হচ্ছে আমাদের সমাজে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে এই ভেদাভেদগুলো হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যেই বিষয়ের উপর পড়াবো সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস, এবং এর বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, ঠিক আছে, চলো আমরা এখন সামাজিক স্তর বিন্যাসটা যে কি বিষয়, এর মূল আলোচনায় চলে যাই। আমরা আমরা কি আমরা মানুষ, তাই না? মানুষ হিসেবে আমরা কি করি? সমাজে বসবাস করি। এই সমাজে বসবাস করতে যে আমরা সমাজ ব্যবস্থায় কি দেখতে পাই? বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ আমাদের এই সমাজ ব্যবস্থা, তাই না? যে কি ধরনের সেই বৈচিত্র্যটা আমরা জানি। আমরা যখন একটা সমাজে বসবাস করি তখন আমাদের চারপাশে কি সবাই আমরা একই লেভেলের মানুষ থাকি? না, আমরা এখানে কেউ থাকি ধনী গরিব, হ্যাঁ, কেউ শ্রমিক, মালিক, শিল্পপতি, কিন্তু সকলেই কিন্তু কি আমরা একটা সমাজ ব্যবস্থার মধ্যেই থাকি। এখানে কাউকে কিন্তু আমরা বঞ্চিত করতে পারি না। ঠিক আছে? যদি কারোর যোগ্যতা থাকে, সম্পদ থাকে, তাহলে কিন্তু সেই সমাজ ব্যবস্থার মধ্যেই সে থাকতে পারে। কেউ কাউকে সেখানে তোমার কি করতে পারছে না, সরিয়ে দিতে পারছে না, তাই না? যে আমাদের আশেপাশে আমরা এদেরকে নিয়ে কিন্তু বসবাস করছি। আবার কারো কারো ক্ষমতার কারণে প্রভাব বিস্তার করে এই সমাজ ব্যবস্থায় নিম্ন শ্রেণীর মানুষগুলো শোষণও হয়। এটাও এটাও আছে, তাই না? এরপরে আমরা আর কি দেখি, আমাদের এই সমাজ ব্যবস্থার সাথে আমরা যে পারিপার্শ্বিক যে পরিবেশটা দেখতে পাই, সেটা আর্থসামাজিক হতে পারে, রাজনৈতিক, জাতি, ধর্ম, এগুলো ইস্যুকে কেন্দ্র করে প্রতিনিয়তই কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় বিভিন্ন বৈচিত্র্যের মধ্যে কিন্তু আমাদের এই বসবাস, হুম, যেগুলো আমরা এই সমাজ কাঠামোতেই দেখতে পাই। আর এটাই মূলত সমাজের স্তর বিন্যাস করে থাকে। তাহলে এই স্তর বিন্যাসের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে সমাজে কে কোন কাজটা আহ মানে করবে, করবে বলতে সম্পাদন করবে। আবার সমাজে কোন স্তর বা মর্যাদায় সে মানে থাকতে পারে, এবং সে ভালো থাকার জন্য তার যে প্রাপ্য সেই ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা। এই তিনটা বিষয় যখন একটা সমাজ ব্যবস্থা ঠিক করে দেয় বা নির্ধারণ করতে পারে বা ব্যবস্থাপনা করে দিতে পারে, তাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের সমাজ ব্যবস্থা। তার মানে সামাজিক স্তরবিন্যাস কি? মানব সমাজের মধ্যে কি করে? এই শ্রেণী বিভাগটা তার উচ্চ পর্যায় হতে নিম্ন পর্যায়ে যে পর্যায়ক্রমিক, হ্যাঁ, সেটা কি সমাজ ব্যবস্থাকে পর্যায়ক্রমিক ভিত্তিতে যে সৃষ্টি, সেই সমাজ ব্যবস্থাটাকে সেটা নির্দেশ করে, তাই না? এই যে স্তরবিন্যাস মানব সমাজের মধ্যে কি, যে এই যে শ্রেণী বিভাগটা, এবং কি এটা উচ্চ পর্যায় থেকে যে নিম্ন পর্যায়ে ভিত্তিতে সৃষ্টি, সেটাই সমাজ ব্যবস্থাকে নির্দেশ করে। এইটাকে আবার কি করা যায়? এই বিভাজনটাকে আমরা সিঁড়ি বা ময়ের যে উঁচু নিচু ধাপগুলো আছে সেটার সাথে তুলনাও করতে পারি। হুম। আবার একটু চিন্তা করে দেখো যে এই ধরনের স্তর বিন্যাস কিন্তু আমরা চোখে দেখি না, তাই না? এটা কিন্তু অনুভব করার একটা বিষয়। ঠিক আছে? যে এই অনুভবের কারণে আমরা তখন সবকিছুই বুঝতে পারি। তো এইটা আর কি করে, এই ব্যবস্থাটা আবার সমাজে যে আমরা বসবাস করি সেটা মানুষের মধ্যে যে অসম অবস্থান, সেটাকেও মূলত নির্দেশ করে থাকে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝছি? যে এই যে সমাজের স্তর বিন্যাস এবং উঁচু নিচু পর্যায়, এই সব কিছুই সমাজের বিভিন্ন বিষয়কে নির্দেশ করে থাকছে।
আবার এই যে স্তর বিন্যাস, হ্যাঁ, এটা কিন্তু আবার ভূপৃষ্ঠের যে আভ্যন্তরীণ যে স্তর আছে সেটার সাথেও এই ধারণাটার মিল আছে। কিরকম? আমরা এখন একটু পরের স্লাইডে যাই। এখানে আহ, এখানে কি লেখা আছে দেখো, যে এখানে আছে সামাজিক স্তর বিন্যাস, যেটাকে আমি কি বললাম, যে ভূপৃষ্ঠের আভ্যন্তরীণ যে স্তর আছে সেটার সাথে এই ধারণার মিল আছে, তাই না? এখানে কিছু চিত্র দেখে আমরা বুঝতে পারছি যে এটা পাহাড় পর্বতের একটা চিত্র। তো সামাজিক স্তর বিন্যাস, হ্যাঁ, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এখানে এই যে স্ট্র্যাটা শব্দটা নিয়ে আসা হয়েছে, এটার মূল, এটা কিন্তু ইংরেজি শব্দ, হ্যাঁ, এটার অর্থ যেটা, এর মূল অর্থ যেটা সেটা হচ্ছে রক লেয়ার্স। রক লেয়ার্সটা কি? যে পর্বতের বিভিন্ন ধাপ বা পর্যায়, যেভাবে একটা পর্বত মাটির নিচ থেকে উপরে উঠে যায়, আবার মাটি ধসে ধসে পর্বতের সৃষ্টি হয়, বা সৃষ্টির শুরু থেকে যেভাবে পর্বতগুলো আছে, বা কালের বিবর্তনে একটা একটা করে যে লেয়ার্স সৃষ্টি হয়েছে, সেই লেয়ার্স কেই কিন্তু ইংরেজিতে বলা হচ্ছে স্ট্র্যাটা। তো এই লেয়ার্সের যেমন একটা নিচু দিকও আছে আমরা জানি, তেমনি একটা কি আছে, শীর্ষ দিকও আছে। সামাজিক স্তর বিন্যাস এই পর্বতের যে স্তর বিন্যাসের সাথে তুলনা করা হয়, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, যেখানে বিভিন্ন ধরনের এই লেয়ার্সটা থাকে, তাই না? আমরা যে সমাজ স্তর বিন্যাসের কথা বলছি সেখানেও আমরা উচ্চ পর্যায় নিচু পর্যায়ক্রম বিষয়টাকে দেখতে পাচ্ছি। আবার পর্বতের যে বিষয়টা সেখানেও কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা যেটা হচ্ছে বলবো যে এখন হচ্ছে যেমন পর্বতের সর্ব উপরে থাকে কি, যে এখন যেমন পর্বতের সর্বোপরে বা মাঝে বা নিচে যেমন পলিকণা বালিকণা এসবের উপর ভিত্তি করে বিভিন্ন শক্ত মজবুত বা ধীরে ধীরে যে ভঙ্গুর যে ধাপগুলো থাকে, হ্যাঁ, যে ভঙ্গুর ধাপ থাকে, তেমনি একটা সমাজ ব্যবস্থা কিন্তু আমাদের অর্থ সম্পদ বলো, ক্ষমতা বলো, বা অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে এটাকে কিন্তু বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। তো বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমরা যে ভাগ করছি বা উঁচু পর্যায়ে নিচুক্রম যাই কিছু বলছি না কেন, বিষয়টা হচ্ছে যে এই পর্বতের যে ধাপের কথা বলছি এটা আসলে কি প্রাকৃতিকভাবে সৃষ্টি না প্রাকৃতিকভাবে সৃষ্টি না? আমরা জানি এটা অবশ্যই ন্যাচারাল ক্রিয়েশন, তাই না? ঠিক একইভাবে কিন্তু সামাজিক যে স্তরটা সেটাও কিন্তু ন্যাচারাল ক্রিয়েশন, এটা মানুষ কিংবা কেউ কখনো এটাকে কিন্তু ভাগ করে দেয়নি। সাপোজ আমরা হচ্ছে যে চিন্তা করে দেখো, একটা জাস্ট উদাহরণ দেই, যে মনে করো একটা বাস, এই বাসে হচ্ছে সবাই এখন যাব, তো যাওয়ার ক্ষেত্রে আমরা কি খেয়াল করি, দেখি যে একজন যদি একটু ভদ্র মানুষ, পোশাক আশাক মানে ভালো, বা কোট প্যান্ট পরা, বা একটু ভালো বোঝাই যায় যে একটা ভালো ভদ্র মানুষ, পোশাক দেখে বোঝা যায়, সেই মানুষটা কি করে বাসে যখন বসতে যায় তখন কি করে, সে দেখে যে তার মতো কোনো মানুষ সিটে বসে আছে কিনা, বা সেরকম মানুষের পাশে পাশে হচ্ছে সিটটা ফাঁকা আছে কিনা, তখন সেখানে যে সে বসে, তাহলে যেখানে ইচ্ছা পড়ে সেখানে বসে, এইরকম একটা চিত্র আমরা দেখতে পাই। অন্যদিকে কি হয়, অন্যদিকে একজন শ্রমিক লেভেলের বা নিচু পর্যায়ে একজন মানুষ যখন বাসে বসতে যায় তখন দেখা যায় যে সেও কিন্তু খোঁজে যে তার লেভেলের কি আছে, আর যদি পায় তো বসে, না হলে কি করে সে দাঁড়িয়ে যায় বা মানে ঝুলন্ত অবস্থায় যায়, এরকম চিত্রই আমরা সচরাচর দেখি, তাই না? এখানে একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে কোনো ব্যক্তির পাশে যে যে বসা বা বসার যে মানসিকতা, এই সব কিছুই কিন্তু কেউ সৃষ্টি করেনি, তাই না? এটা ব্যক্তির একটা আপনা আপনি ভেতর থেকে একটা সহজাত প্রক্রিয়া, যে আমি কি, আমার অবস্থান কি এবং আমার কি করা উচিত, এটা আমার নিজের মধ্যেই চলে আসে এবং এর ফলেই কিন্তু আমি সেই কাজটা করে থাকি। ঠিক স্বাভাবিকভাবেই, হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে অটোমেটিক প্রক্রিয়া, লেয়ার্স এর যে বিষয়টা, এটা স্বাভাবিকভাবে ন্যাচারাল একটা ক্রিয়েশন। তো সামাজিক স্তর বিন্যাসটা ঠিক একই রকম, আপনি আপনি এটা সৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই স্তরে সৃষ্টি হয়ে মানে আবার এই ভাগটা কি, মূলত অনেকটা পদসোপানের মতো, মানে হায়ারকি। আমরা যে স্তর বিন্যাসটা দেখছি এটা কিন্তু সমাজে আপনা আপনি
সৃষ্টি হয়েছে। এবং এই উচ্চ নিচ্চ যে পর্যায়ের কথা বলছি, এটাকে অনেকটা আমরা পদসোপান যে হায়ারার্কি আছে সেটার সাথেও মিল রেখে বলতে পারি। এই হায়ারার্কি বলতে আমরা কি বুঝি, যে উপরে বা নিচে যে পর্যায়ক্রমিক যে ব্যবস্থাটা, হ্যাঁ, এই ব্যবস্থার কারণে সমাজে কেউ বেশি মর্যাদা ভোগ করে, সম্মান পেয়ে থাকে, আবার কেউ কম। তো এটা যেহেতু একটা পদসোপান, এই পদসোপান কিন্তু আপনা আপনি মানে সৃষ্টি হয় না। প্রতিটা পদসোপানেরও কিন্তু একটা গ্রেড থাকে। যেমন আমরা অফিসিয়ালি পদসোপানের ক্ষেত্রে কি দেখি, যে এই গ্রেডের উপর ভিত্তি করে আমাদের কি হয়, বেতন হয়, বোনাস হয়, সুযোগ সুবিধা পায়। ঠিক সমাজ ব্যবস্থাতেও এই পদসোপানের দিকে খেয়াল রেখে কি হয়, সমাজে আমরা মানুষের মধ্যে সম্মান মর্যাদাটার পার্থক্যগুলা দেখতে পাই। ঠিক তেমনি আবার সমাজে যে পার্থক্য দেখতে পাই, সেটা কিসের ক্ষেত্রে, যে সকল উপাদানের উপর ভিত্তি করে পার্থক্যগুলো তৈরি, হ্যাঁ, সেটা আমরা এখন দেখব বা জানবো। সেগুলো সমাজের খুবই চিরাচরিত দৃশ্য, হ্যাঁ, যেটাকে আমরা মূল জিনিসও বলে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে হায়ারার্কির বিষয়গুলো হচ্ছে এই যে এখানে দেখো চিত্রে, মানে ছবিতে দেখতে পাচ্ছি ওয়েলথ আছে, স্ট্যাটাস আছে, পাওয়ার আছে, তাই না? এগুলো কিন্তু সমাজের ক্ষমতা, মর্যাদা সবকিছু ক্ষেত্রে মূল বিষয়গুলা। এর বাইরেও অনেক কারণে সমাজে মানুষের শ্রেণীভেদ থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে মূল বিষয়। সেই মূল বিষয়টা কিরকম, এই তিনটা জিনিস কিন্তু সমাজকে, মানুষের কিন্তু একটা সামাজিক পজিশন তৈরি করে। কি ধরনের সেটা সামাজিক পজিশন তৈরি করছে, যে তোমার এই তিনটা জিনিস একটার, যার এই তিনটা জিনিসই থাকে, ওয়েলথ থাকে, স্ট্যাটাস থাকে, পাওয়ার থাকে, সবকিছুই কিন্তু একটা সমাজে মানুষের একটা ভালো অবস্থান, একটা শক্ত অবস্থান, ক্ষমতা যেটা, সেটা তৈরি করে। যে একটা মানুষ কিন্তু যদি আবার সেইখান থেকে যদি ওয়েলথ তার না থাকে, তাহলে কিন্তু তার যে মর্যাদা বা শক্তি সেটা কমে যায়। বা ওয়েলথ পাওয়ার আছে, স্ট্যাটাসটা নাই, তাহলে তাকে একটু নিচু পর্যায়ে দেখা হয়। বা হচ্ছে স্ট্যাটাস ওয়েলথ আছে, তারপরে কিন্তু পাওয়ার নাই, তাই না? তাহলে কিন্তু তার শক্তি কমে যায়। যে আমাদের সমাজে কি দেখি, যে আমরা অনেক সাধারণ মানুষ দেখি যে খুবই ভদ্র পরিবার, তাদের হয়তো সম্পদ আছে, স্ট্যাটাস আছে, কিন্তু তারা কখনো এটাকে মানে শক্তিটাকে ব্যবহার করে না। যদিও মানে পাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সেটা ব্যবহার করে না। আবার দেখা যায় যে সমাজে অনেক ভদ্র মানুষ আছে, যে তাদের সম্মান আছে, হ্যাঁ, কিন্তু সম্পদ নাই। ঠিক আছে? আবার অনেক মানুষ আছে যাদের সম্পদ নাই, সম্মান নাই, কিন্তু আবার কি গায়ের জোরে বা অন্য বিভিন্ন কারণে এই ক্ষমতাটাকে তারা কি করে, কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে। এগুলো হচ্ছে সমাজের খুবই সাধারণ স্বাভাবিক চিত্র, যে প্রতিনিয়ত আমরা হচ্ছে দেখতে পাই। এবং এখানে কিন্তু হচ্ছে এই সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে ভেদাভেদ। একটা সমাজে সে ভদ্র পরিবারও থাকে, একটা সমাজে সে অশিক্ষিত পরিবারও থাকে, যারা গায়ের জোরে এই পাওয়ারকে ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করে। আবার অনেকে আছে যে কোনো কিছুই নয়, খুব সাধারণ লাইফ লিড করে। তো এইগুলাই হচ্ছে সমাজের উচ্চ নিচ্চ পর্যায়ের তোমার শ্রেণীভেদের বিষয়গুলো। হ্যাঁ, এগুলোর কারণে শ্রেণীভেদগুলো হয়ে থাকে। আবার এই অসমতা, এখানে আরেকটু যাই, তোমাদের এটা শেষ হয়নি আমার, যে এখানে এই অসমতা কিন্তু আবার যে শুধু এই সম্পদ, স্ট্যাটাস, পাওয়ার সেগুলোকে কেন্দ্র করে তা না। আবার সমাজের বিভিন্ন অসমতাও কিন্তু এই ব্যক্তির সাথে ব্যক্তি বা গোষ্ঠীর সাথে গোষ্ঠীর কি করে থাকে, পার্থক্য করে থাকে। কি ধরনের পার্থক্যগুলো, যেমন সমাজে আমরা কি সাদা কালো মানুষ দেখি, শ্রমিক মালিক সম্পর্ক দেখি, এগুলো কিন্তু সমাজের স্তর বিন্যাসের মধ্যেও পড়ে। আবার মানুষের মধ্যে দৈহিক, নৈতিক, বুদ্ধিভিত্তিক যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ করে থাকে। যেমন কেউ খুব ট্যালেন্টের জন্য সে কিন্তু ভালো একটা অবস্থান করে নিতে পারে, হ্যাঁ, যোগ্যতার ক্ষেত্রে। আবার শারীরিক দিক থেকে কেউ শক্তিশালী, তাকেও মানুষ কিন্তু ভয় পায়, যে সে তার প্রভাবও সমাজে দেখা যায় যদি সে প্রভাব বিস্তার করতে চায়। আবার নৈতিক, মোরাল, যার মোরালিটি যার মধ্যে নাই, হ্যাঁ, সে কিন্তু
বিভিন্ন ভাবেও কিন্তু আবার কি করে যে নৈতিক মানে এই বিষয়টা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে কিন্তু মানুষ কি করতে পারে না, সমাজে অন্যান্য কি বলবো এটা, যে খারাপ যে বিষয়গুলো আছে সেইটাকে নিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো এটাও গুরুত্বপূর্ণ, যা মানুষের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। হ্যাঁ, এখানে কোনো কোনো লোক অন্য লোকের চেয়ে এরকম এসবের জন্য কেউ বেশি গুরুত্বপূর্ণ, আবার কেউ কম গুরুত্বপূর্ণ। তো আবার আরেকটা জিনিস আমাদের সমাজে দেখা যায়, সেটা কিরকম, সেটা বয়স হতে পারে, নর নারী ব্যক্তিগত গুণাবলী হতে পারে, শিক্ষা বুদ্ধিমত্তা যেটা একটু বললাম। হ্যাঁ, সেটা বয়স নর নারী কি স্বাভাবিকভাবে আমরা জানি একটা সমাজে নারীদের অবস্থানটা কি করে, যে তার বিভিন্নভাবে সবসময় সব ক্ষেত্রে কিন্তু বঞ্চিত হতে থাকে। আবার বয়সও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বয়স্করা বেশিরভাগ বয়স্কদের দেখা যাচ্ছে যে আমরা কি করি না, অবহেলা করি বা তাদেরকে গুরুত্ব দেয়া হয় না। হ্যাঁ, এরকম বিষয়টা। তো এইগুলা হচ্ছে তোমার একটা সমাজে আহ, যে সামাজিক স্তর বিন্যাসে সমাজে মানুষের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে সেগুলোর উপাদান বলতে পারি আমরা এই বিষয়গুলোকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে আমরা সংজ্ঞাগুলো একটু দেখতে পাই। কি ধরনের সংজ্ঞাটা, যে সামাজিক স্তর, এখানে দেখো এইচ.আর. কেরবো বলেছেন যে সামাজিক স্তর বিন্যাস বলতে ওই অসমতাকে বোঝায় যা সুদৃঢ় কিংবা প্রাতিষ্ঠানিকীকৃত এবং সামাজিক সম্পর্কের মধ্যে কে কি পাবে, কেন পাবে সেই ব্যবস্থাকে নির্দেশ করে, তাই না? আমরা এটা প্রতিষ্ঠান বলো, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বলো, আমরা স্বাভাবিকভাবে দেখি যে কি পাচ্ছে, কেন পাচ্ছে, তার যোগ্যতা অনুযায়ী পাচ্ছে। হ্যাঁ, কি পেতে পারে যোগ্যতা অনুযায়ী, তার অবস্থানে যা পাওয়ার যোগ্য তাই পায়, আবার কখনো পায় না। এই যে বিষয়গুলা, হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে কিন্তু এই মানে তোমার স্তর বিন্যাসটা আহ সৃষ্টি হয়। এরপরে জিসবার্ট তার ফান্ডামেন্টাল অফ সোশিওলজি গ্রন্থে বলেন যে সমাজকে একটা স্থায়ী দল বা প্রকরণে বিভক্ত করাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, তাই না? সমাজকে একটা স্থায়ী দল বা প্রকরণে বিভক্ত করাই হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, যেখানে একে অন্যের সাথে উচ্চক্রম বা নিম্নক্রমের ভিত্তিতে এটা সম্পর্কিত একটা বিষয়। মানে উচ্চক্রম নিম্নক্রম এখানে এই সম্পর্কটা থাকবে। আচ্ছা, এরপরে ম্যাক্স ওয়েবার কি বলেছে, যে ম্যাক্স ওয়েবার বলেছে যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে সামাজিক মানুষের বিভাজন। হ্যাঁ, এর ভিত্তি হচ্ছে সম্পত্তি, ক্ষমতা, মর্যাদা। একটু আগে যেটা আমি তোমাদেরকে সম্পত্তি, ক্ষমতা, মর্যাদার উপর ভিত্তি করে যে পরিবেশ পরিস্থিতিগুলো আমরা দেখতে পাই একটা সমাজ ব্যবস্থায়, সেটা কিন্তু আমরা বলেছি। তার মানে এই সামাজিক স্তর বিন্যাসটা বিভিন্ন ক্ষেত্রে অসমতা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু স্তর বিন্যাসটা এখানে তৈরি হয়েছে একটা সমাজ ব্যবস্থা, যা আমরা প্রতিনিয়তই এই চিত্রগুলো দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো, সেখানে হচ্ছে যে এক্সপার্টরা কি বলেছেন। এই যে সামাজিক বিস্তর বিন্যাস নিয়ে আমরা কথা বলছি এত, হ্যাঁ, এখানে কথা বলার যা কিছু বলি না কেন, মূল যে বিষয়টা আছে, হ্যাঁ, এখানে আমরা দেখবো যে কি ধরনের কি বলতে চেয়েছেন এক্সপার্টরা। এখানে তারা 4 ধরনের কথা বলেছেন। হ্যাঁ, কি কি, যে জাতি বর্ণ প্রথা, সামাজিক শ্রেণী মর্যাদা, স্টেট বা সামন্ত প্রথা যেটা, আর একটা হচ্ছে দাস প্রথা। এই যে সামাজিক স্তর বিন্যাসের যে ধরনগুলো আমরা দেখতে পাই, সেটার ক্ষেত্রে কিন্তু তারা এই 4 ধরনের ব্যবস্থার কথা বলেছেন। প্রথমে আমরা একটু যাই যে কি ধরনের জাতি বর্ণ, আমরা স্বাভাবিকভাবে যখন জাতি বর্ণ প্রথার কথা চিন্তা করি, দেখো তখন কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ কি চিন্তা চলে আসে, হিন্দু সমাজ ব্যবস্থার কথা চলে আসে, তাই না? সামাজিক স্তর বিন্যাসে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়। প্রধানত বংশানুক্রমকে কেন্দ্র করে কিন্তু এই শ্রেণী ব্যবস্থাটা
তৈরি হয়, যেটাকে জাতি প্রথা বলা হচ্ছে। আমরা খেয়াল করলে দেখব যে প্রাচীনকাল হতে কিন্তু এই বর্ণপ্রথা ভারতবর্ষের হিন্দু সমাজে কিন্তু প্রচলিত একটা ব্যবস্থা, তাই না? উম আহ, যেটা সামাজিক স্তরবিন্যাসে মানে আলোচিত হয়েছে। তারপরে এখানে আর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ভারতীয় হিন্দু সমাজ যে অনেক বর্ণ বা জাতি আছে, তবে কিন্তু সেটা আহ, এর মধ্যে চার ধরনের যে জাতি বর্ণ প্রথা সেটার হচ্ছে আম, মানে কি যে চার ধরনের ব্যবস্থা আমরা দেখতে পাই। চার ধরনের ব্যবস্থা মানে কি, চার ধরনের সনাতনী যেটা জাতি বলা হচ্ছে সেটা আমরা দেখতে পাই। কিরকম? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? যে অনেকে মনে করেন যে গুণ কর্মের ভিত্তিতে কিন্তু এই ধরনের জাতি বর্ণ প্রথা আবার সৃষ্টি হয়েছে। আবার কাজ পেশাকে সম্মানজনক অসম্মানজনক বলে মনে করা হয়। তাদের যে তারা যে ধরনের কাজ করে বা পেশাকে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রেও কিন্তু তাদের এই যে বর্ণ প্রথাটা, হ্যাঁ, এই কাজ পেশাকেও কিন্তু এগুলোর সাথে রিলেটেড বিষয়। যে কিরকম যে আহ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে যার পর্যায়ে থাকবে সে তার সেই মানে অবস্থানটাই থাকবে। কেউ কারো ও মানে কি বলবো এটা, কেউ কারো আম, ব্যবস্থা কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না। ব্রাহ্মণরা ব্রাহ্মণদের জায়গায় থাকবে, সব ধরনের সুযোগ সুবিধা, কাজ, হ্যাঁ, আম, পেশা গ্রহণ করবে যেটা সম্মানজনক। আবার বৈশ্য, শূদ্র সমাজের নিচু স্তরে তাদের কাজ পেশাও অন্যরকম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা অসম্মানিত হয় এইসব বিষয়গুলা। তো এখন আমরা দেখব যে এই যে জাতি বর্ণ প্রথার আরেকটু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো উত্তরাধিকার, গুণ, যোগ্যতা, বিয়ে, এগুলোর সাথেও কিন্তু রিলেটেড। কিরকম? যে জন্মসূত্রে জাতি পরিচয় কিন্তু এখানে নির্ধারিত হবে। তার মানে কি, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, শূদ্রের ছেলে শূদ্র, হ্যাঁ। আবার প্রত্যেক ব্যক্তির জাত পরিচয় এটা কিন্তু চিরস্থায়ী, অপরিবর্তনীয়। মানে কোনো গুণ যোগ্যতার দ্বারা কেউ কারো সেই জাত পরিচয়টা কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। আবার বিয়ের ক্ষেত্রে দেখা যাবে যে আহ, নিম্ন বর্ণের মেয়ের সাথে উচ্চ বর্ণের ছেলে বা উচ্চ বর্ণের ছেলের সাথে নিম্ন বর্ণের মেয়ে, এই ধরনের বিয়ে হবে না। যে যার জায়গায় আছে সে তার জায়গায় এই ধরনের বিয়ের ব্যবস্থা দিবে, এটাই বলা হচ্ছে। আচ্ছা, এখানে আর যেটা বলা হয় যে বর্ণ বা জাতি অনুযায়ী পেশাকেও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, হ্যাঁ। যে তাদের কাজ তাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্রাহ্মণের জন্য নির্দিষ্ট কাজ হচ্ছে ধর্ম, রাজ্য শাসন করা। ক্ষত্রিয়দের জন্য মানে দেশের রক্ষামূলক কাজ করা। বৈশ্যদের জন্য ব্যবসা বাণিজ্য। শূদ্রদের জন্য কায়িক পরিশ্রম। হুম শূদ্রদের কাজকর্ম পেশা ছিল একটু অসম্মানজনক, এরকম মনে করা হতো। তো প্রতিটি বর্ণের সামাজিক কাজ অনুষ্ঠান কিন্তু তাদের ওইরকম ভাবে পৃথকই ছিল। আবার অনেকে মনে করতো যে ভারতীয় হিন্দু সমাজ ব্যবস্থা এই যে ব্যবস্থাটা এটা কিন্তু মানে এটা তাদের কি বলবো এটা বিধিলিপি মানে লিপিবদ্ধ আছে বিধিতে, এরকম একটা বিষয় যে আগে থেকে এরকম আহ সৃষ্টি হয়ে আসছে এই ধরনের বিষয়টা। তো তবে বর্তমানে কিন্তু এই যে কঠোরতা তাদের জাতির এই বিষয়গুলোকে নিয়ে কেন্দ্র করে এগুলো অনেকটা শিথিল হয়েছে। কেন? যে শিক্ষা প্রসার, নগরায়ন, শিল্পায়ন, বহির্বিশ্বের সাথে যোগাযোগ, হ্যাঁ, তারপরে উদারনৈতিকতা সবকিছু মিলায় কিন্তু তাদের এই বিষয়গুলো অনেকটা শিথিল হয়েছে। কঠোরতা কিন্তু আর নেই। তো এটা হচ্ছে জাতি বর্ণপ্রথার বিষয়। তো সামাজিক এরপরে আমরা চলে যাই যে সামাজিক শ্রেণী ও মর্যাদা। সামাজিক শ্রেণী মর্যাদা কি? যে সামাজিক শ্রেণী সমূহ হচ্ছে ক্ষমতা ভিত্তিতে প্রতিষ্ঠিত জনগোষ্ঠীর বিশেষ বিশেষ অংশ বা ব্যক্তির সমষ্টি। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে কি, আরেকবার খেয়াল করো যে সামাজিক শ্রেণী সমূহ হচ্ছে ক্ষমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত জনগোষ্ঠী বিশেষ বিশেষ অংশ বা ব্যক্তিবর্গের, এখানে সমষ্টির কথা বলা হচ্ছে। জনগোষ্ঠী বা ব্যক্তিবর্গের সমষ্টিকে উচ্চ নিচ ধারণার মানে মানদণ্ডে চিহ্নিত করা যায়। মানে ক্ষমতা এগুলোর ভিত্তিতে এখানকার ব্যক্তিবর্গকে বা ব্যক্তি সমষ্টিকে উচ্চ নিচু পর্যায়ের ভিত্তিতে ফেলা হয়, এটাই। এখানে কখনো তাদের মধ্যে সমতাও দেখা যাবে, আবার কখনো অসমতাও দেখা যাবে, কিন্তু এই ধরনের একটা অবস্থান সেখানে থাকবে।
আচ্ছা, এরপরে এখানে এই প্রসঙ্গে হচ্ছে টিভি বটমর বলেছেন যে সামাজিক শ্রেণীসমূহ হচ্ছে যে তোমার মানে আইনগত বা ধর্মগত ভাবে অনুমোদিত নয়। হ্যাঁ, এরকম বিষয়টা। শ্রেণীসমূহের মধ্যে ভিত্তি নিঃসন্দেহে অর্থনৈতিক উপাদানের উপর নির্ভরশীল। তার মানে টিভি বটমর বলেছেন যে এটা অর্থনৈতিক উপাদানের উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা ধর্মগত ভাবে বা আইনগত ভাবে কিন্তু অনুমোদিত নয়। তো সত্যি আমরা কি এতক্ষণ পর্যন্ত যাই দেখলাম না কেন, সেটা মূলত ইকোনমিক রিলেটেডই বিষয়। তারপরে আবার এই ক্ষেত্রে শ্রেণী মর্যাদার ক্ষেত্রে কিন্তু আবার ম্যাকাইফার বলেছেন যে আহ, যে ভাষাগত আঞ্চলিক এসব কারণেও কিন্তু সামাজিক দূরত্বও কিন্তু আমরা এখানে দেখতে পাই। তবুও এখানে যে একটা শ্রেণী হচ্ছে একটা জনগোষ্ঠী, এমন অংশ যা জনগোষ্ঠীর যে অবশিষ্ট অংশ থেকে যে ভাষা আঞ্চলিক বা বিভিন্ন কারণে তাদের যে বিশেষত্ব, হ্যাঁ, বলে যে তারা আলাদাভাবে চিহ্নিত, সেটা নয়, চিহ্নিত নয়, বরং যা মূলত সামাজিক দূরত্বের ধারণার জন্য আলাদা। তার মানে ম্যাকাইভারের মতে কি যে ভাষাগত আঞ্চলিকতা, হ্যাঁ, সামাজিক দূরত্ব এসবের জন্য কিন্তু এই শ্রেণী বিভাজন গুলো হয়ে থাকে। এটাই। তবে তার মতে যে যাই কিছু হোক না কেন, সব মানে এক্সপার্টরাই কিন্তু মূলত বলেছেন যে এইখানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ইকোনমিক বিষয়কে কেন্দ্র করে এই পার্থক্যগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটাই। এরপরে আমরা যাই যে স্টেট বা সামন্ত প্রথার ক্ষেত্রে কিরকম। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলতে চাই। এখানে আরেকটা বলতে হবে যে মার্ক্সীয় ধারণা। হ্যাঁ, আমরা যে শ্রেণীর ক্ষেত্রে, সামাজিক শ্রেণী মর্যাদার ক্ষেত্রে মার্ক্স কি বলেছেন? মার্ক্স বলেছেন যে যে সমাজে কিন্তু যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই শ্রেণীবিন্যাসটা, মানে অর্থনীতিকে কেন্দ্র করে, হ্যাঁ, এই শ্রেণীবিন্যাসটা হয়ে থাকে। কিন্তু তার মতো উৎপাদনের ব্যবস্থা হতে যেসব সম্পর্ক, এই দুটা বিষয় হতে শ্রেণী সম্পর্কের মানে সৃষ্টি। কি ধরনের শ্রেণীগুলো? দুটা শ্রেণী আছে, বুর্জোয়া, প্রলেতারিয়েত। বুর্জোয়া শ্রেণী কি? যে যারা সমাজের উচ্চবিত্ত উচ্চবিত্ত পর্যায়ে আছে, হ্যাঁ, যারা সমাজের উপর ক্ষমতার প্রভাব বিস্তার করতে পারে, এলিট পার্সন হতে পারে, সব দিক থেকে তারাই বুর্জোয়া শ্রেণী। আর প্রলেতারিয়েত কারা? যারা শ্রমিক শ্রেণী। এখানে কি করে যে বুর্জোয়া শ্রেণী প্রলেতারিয়েত শ্রেণীর শ্রমকে শোষণ করে মুনাফা অর্জন করে। হ্যাঁ, তার জন্য এখানে বলা হচ্ছে বুর্জোয়া শ্রেণী শোষক শ্রেণী, আর প্রলেতারিয়েত শ্রেণী হচ্ছে শোষিত শ্রেণী। হুম আর এই পরস্পর বিরোধী শ্রেণীর মধ্যে কিন্তু সংগ্রাম অনিবার্য। মানে প্রত্যেকটা সমাজ ব্যবস্থাতে কিন্তু তিনি এই শ্রেণী সংগ্রাম যে আছে সেটাই দেখেছেন। এবং কেন? এই অর্থনীতিকে কেন্দ্র করে। এবং এই ব্যবস্থাটা চিরাচরিতই একটা ব্যবস্থা, যেখানে শ্রেণী সংগ্রাম থাকবেই। তার মানে শ্রেণী সংগ্রাম কেন্দ্র করে সমাজে এই স্তরগুলো তোমার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখব যে আর কি ধরনের ব্যবস্থা আছে। স্টেট সামন্ত প্রথা। স্টেট সামন্ত প্রথা মধ্যযুগীয় ইউরোপের একটা বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, এখানে তিনটা শ্রেণী দেখানো হয়েছে, যেটা যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায়, আবার হচ্ছে সাধারণ জনগণ। তো খেয়াল করবা যে এখানে একটা বিষয়কে বলা হচ্ছে যে প্রথমত যে তাদের অবস্থান যে আইনগতভাবে নির্দিষ্ট, এবং প্রত্যেকটা স্টেটের মর্যাদা সেটাই সেটাই দাঁড়ায় যে আইনগতভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এদের মর্যাদা, যে আইনগতভাবে অধিকার, কর্তব্য, সুযোগ সুবিধা, দায় দায়িত্ব সবই ছিল এখানে আইনগত। তাই একজন ব্যক্তির প্রকৃত অবস্থান জানার জন্য যে সে কোন আইনের অধীনে, তাই আগে জানা প্রয়োজন ছিল, তাই না? এই ধরনের ব্যবস্থাটাই হচ্ছে তোমার স্টেট ব্যবস্থা, যেটা মধ্যযুগীয় ইউরোপে আমরা দেখতে পাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে স্টেট সমূহ একটা বৃহৎ আকারের শ্রম বিভাগও নির্দেশ করত। এখানে কতগুলো কাজ ছিল, যেমন অভিজাত শ্রেণীর কাজ ছিল সকলকে রক্ষা করা, যাজক সম্প্রদায়ের কাজ ছিল প্রার্থনা করা, আবার সাধারণ জনগণের কাজ ছিল সকলের খাদ্য উৎপাদন করা, ঠিক আছে, বা খাদ্য সরবরাহ করা। তো তৃতীয়ত সামন্তবাদী স্টেটগুলো ছিল রাজনৈতিক গোষ্ঠীর মতো। এই ধরনের ব্যবস্থা কিন্তু আমরা এই স্টেট বা সামন্ত প্রথায় যে ছিল সেটা জানতে পারি।
এরপরে আছে দাস প্রথা। দাস প্রথা যখন বলি তখন কিন্তু খেয়াল করে দেখো যে দাসের কথা চিন্তা করতে গেলে আমরা কিন্তু আমাদের মধ্যে যে একটা অন্যরকম যে একটা বিষয় যে দাসকে কেন্দ্র করে মানে দাস ব্যবস্থা মানে কি যে একটা নিপীড়িত বা একটা নিপীড়ন আহ ব্যবস্থা, তাই না? তো উন্নত সভ্যতাতেও প্রাচীন কালেও কিন্তু দাস ব্যবস্থা ছিল, আবার উন্নত ব্যবস্থাতেও কিন্তু আমরা এই দাস প্রথাটা দেখতে পাই। তো কিরকম বিষয়টা যে প্রাচীন যুগের কোনো রাষ্ট্র ব্যবস্থায় দাস প্রথাকে কিন্তু বিলুপ্ত করার উদ্যোগ কিন্তু গ্রহণ করেনি। দাস কেনা বেচা সেই প্রাচীনকালে একটা খুবই সাধারণ একটা দৃশ্য ছিল, খুব কঠিন মানে মর্মাহত একটা দৃশ্য ছিল, তাই না? যে মধ্যযুগেও কিন্তু দাস প্রথা বিদ্যমান ছিল। তারপরে হচ্ছে এরপরে সভ্য সমাজে কিন্তু দাস ব্যবস্থা রয়েছে, সেটা বিভিন্ন ভাবে আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারি, এরকম কট্টরপন্থী না, কিন্তু বিভিন্ন ভাবে সেটা দেখা যায়। হ্যাঁ, যেমন কি ধরনের দাসত্বের যে এক শ্রেণীর মানুষ কেবল দাসত্ব করা মানে এই দর্শন মানে দাসকে নিয়েই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা যেটা জানতে পারি এখান থেকে সেটা হচ্ছে এরকম যে এই দর্শন অনুযায়ী সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। একটা কি, যে এক শ্রেণীর মানুষ কেবল দাসত্ব করা গুণাবলী নিয়েই হচ্ছে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আরেকটা কি, যে কেবল মানে প্রভু সুলভ জন্ম নিয়ে গ্রহণ করে, মানে একজন দাসত্ব একজন ক্ষমতায় থাকবে আর একজন কিন্তু সেই তাদের যে দাস মালিক তাদের সেবা শুশ্রূষা করবে, তাদের যে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তগুলো, হ্যাঁ, সেগুলো হচ্ছে মেনে নিয়ে তোমার সেগুলো পালন করার চেষ্টা করবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে তখন সেই সময় যে যুদ্ধ হতো, সেই যুদ্ধেও কি করা হতো যে বিজিত যে পক্ষ সেখানে নারী পুরুষ শিশু বিজয় পক্ষে দাসে কিন্তু পরিণত হতো। হ্যাঁ, এমনকি বিজিত পক্ষে কোনো সন্তান ভূমিষ্ঠ হলে সেই সন্তানও উত্তরাধিকার সূত্রে দাসে পরিণত হতো। এমন এক এক অভিশপ্ত দাস প্রথার কিন্তু আমরা দেখতে পেতাম, যেটা বিলুপ্তি ঘটেছে বর্তমান সভ্যতা এসে, বর্তমান যুগে এসে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের দাস কে আমরা দেখতে পাচ্ছি, নারী দাস, গৃহভৃত্য, যেটা বর্তমানের আধুনিক সভ্যতার একটা নিদর্শন আমরা বলতে পারি বা দেখতে পারি। হ্যাঁ, দাস সৈনিক যারা কি করে দেশ রক্ষার ক্ষেত্রে কাজ করে তাদেরকে আমরা বলতে পারি প্রশাসনের দ্বারা, যারা প্রশাসনিক কাজ করে, হ্যাঁ, হিসাব নিকাশ করে থেকে রাজস্ব সংগ্রহ, সম্পদের বন্টন বিনিময় ইত্যাদি কাজ কিন্তু তারা পরিচালনা করে থাকে। হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে প্রশাসনের দাস। তো এরকম কৃষি দাস যারা কৃষিকাজে নিয়ত তাদেরকে বলা হয় বা বলা হচ্ছে এই ধরনের ব্যবস্থা দাসের ক্ষেত্রে, দাস প্রথার ক্ষেত্রে। তার মানে কি আমরা এক্সপার্টরা যে এই সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে চারটা পর্যায়ে বা চারটা ধরন দেখিয়েছে সেটা আমরা এতক্ষণ দেখতে পেলাম। এরপরে আমরা কি দেখবো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, সামাজিক স্তর বিন্যাসের ধরন ও বৈশিষ্ট্য ক্ষেত্রে চিত্রটা কি দেখো, আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং হচ্ছে নিম্নবিত্ত চিত্র নিয়ে এসেছি। উচ্চবিত্ত কারা আছেন, আমরা খুবই পরিচিত, সবার জানা, হ্যাঁ, জানা, সবার জানা আছে এই দুই ব্যক্তি সম্পর্কে। একজন হচ্ছে বিল গেটস, আরেকজন হচ্ছেন কে বলো দেখি, বসুন্ধরা গ্রুপের এমডি। হ্যাঁ, ওনারা যেহেতু এলিট পার্সন, ওনাদেরকে এই জন্য নিয়ে আসা হচ্ছে যে ওনারাই হচ্ছে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মালিক। তো বিল গেটস তো আমরা জানি যে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন, তাই না? আর বর্তমান সময়ে ওনার অবদানটা দেখো, উনি কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে কিন্তু ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউট করে। কিরকম, তিনি $150 মিলিয়ন কিন্তু এই এই জন্য দিয়েছেন এই করোনার সময়। কেন এই ভ্যাকসিন আবিষ্কারে দিয়েছে? এই জন্য যে এটার দাম যেন কমে আসে। হ্যাঁ, আবার বসুন্ধরা গ্রুপের এমডি কি করেন, তিনি এই করোনা পরিস্থিতিতে কিন্তু কোভিড-19 হাসপাতাল তৈরি করেন। হ্যাঁ, যেটা কুড়িল বিশ্ব রোডের কাছে 300 ফুট রাস্তার পাশে তৈরি করা হয়েছে। তো এইগুলা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণীর হচ্ছে তোমার ইয়া মানে যে চিত্র সেটা আমরা মানে তাদের যে অবদান উচ্চবিত্ত পর্যায়ে তাদের যে অবদান সেটা আমরা একটু দেখলাম। এরপরে মধ্যবিত্ত শ্রেণী দেখো, ছবি দেখা হচ্ছে একটা ফ্যামিলি, খুবই সাধারণ ফ্যামিলি মনে হচ্ছে, তারা মোটরসাইকেলে করে হয়তো কোথাও যাচ্ছে বা হ্যাঁ, এরকম একটা সুন্দর স্বাভাবিক সাধারণ একটা দৃশ্য আমরা সমাজ ব্যবস্থায় দেখতে পাই। মধ্যবিত্ত শ্রেণী যাদের চাহিদাগুলো কম থাকে, তারা যাদের আশা গুলো, তারা তাদের যে কর্ম, হ্যাঁ, বা তাদের যে
আয় তার মাধ্যমে পূরণের চেষ্টা করে, সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে, নিজেদের সম্মান নিয়ে বেঁচে থাকতে পছন্দ করে। হ্যাঁ, তাদের আম এই ধরনের একটা সুন্দর লাইফ লিড আমরা কিন্তু দেখতে পাই। এরপরে নিম্নবিত্তরা আমরা সবাই জানি যে চিত্র দেখতে পাই যে এরা খুবই অসহায়। মানে এদের বাসস্থানও নাই। এরা ২ বেলা খেতেও পায় না। এরকম একটা কষ্টের চিত্র আমরা দেখতে পাই। এই যে এদের এটাই হচ্ছে এদের লাইফ লাইন। তো সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে এই যে এই ধরনের মানুষগুলোর অবস্থান আমরা সমাজে দেখতে পাই। এরপরে আমরা চলে যাই আমি তোমাদেরকে বলেছি স্তর বিন্যাসের সাথে আমরা বৈশিষ্ট্য দেখব। কি ধরনের বৈশিষ্ট্য? উচ্চ শ্রেণীর ক্ষেত্রে দেখো যে এরা সম্পদ, পার্থিব বস্তুসমূহ, মূলধন, ক্ষমতার অধিকারী, নৈতিক দিক থেকে এরা উন্নত জীবনযাপন মান বহন করে, নিরাপত্তা এদের সবসময় গার্ড থাকে, এদের এই সব বিষয়ের জন্য এদের কি অহংকার বোধ আছে। দৈহিক প্রকাশভঙ্গি আচরণে কিন্তু বিশেষত যা তোমার মধ্যবিত্ত শ্রেণী বলো নিম্নবিত্ত শ্রেণী বলো তাদের থেকে আলাদা, যে তারা আলাদা এটা তাদেরকে কিন্তু পার্থক্য করে দেয়। হ্যাঁ, আবার এদের মেলামেশার ক্ষেত্রেও কিন্তু এদের সীমিত। হ্যাঁ, এদের সবসময় এরা নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকে। মেলামেশার ক্ষেত্রেও কিন্তু খুব এরা মানে লিমিটেড যেটাকে বলা হয়। হ্যাঁ, শুধু তাদের মধ্যে তারা থাকতে পছন্দ করে এরকম বিষয়। তো এরপরে আমরা যাই মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে কি উচ্চতর শ্রেণীর ব্যক্তিদের ন্যায় জীবনযাপন পদ্ধতি এরা কি করে? অনুকরণ করে, তাই না? তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে এরা সচ্ছলতা আনয়ন বা মানসিক সন্তুষ্টির কিন্তু হচ্ছে চেষ্টা করে থাকে। আর কি মধ্যবিত্ত শ্রেণী সংস্কৃতি, বিজ্ঞান, পেশা ইত্যাদির উপরেও গুরুত্ব আরোপ করে। হ্যাঁ, এখানে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে কি যে এরা মানে ছোটখাটো সম্পত্তির মানে আম আ কি বলবো এটা ব্যক্তিগত কাজ বা অন্য কোনো এরা অর্থ উপার্জনের চেষ্টা করে। কিছুটা বিলাসী জীবনযাপন করতে পারে খুব অল্প পরিসরে। হ্যাঁ, কিন্তু কখনো উচ্চ শ্রেণী অতিরিক্ত বিলাসী জীবনযাপন পর্যায়ে এরা পড়ে না। এরপরে কি এদের কাজের ধরন হচ্ছে কৌশলগত প্রকৃতি। যেরকম উন্নত দেশগুলোতে এরা আমলা, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মালিক, ক্ষুদ্র পর্যায়ে ভূমির মালিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত, এই ধরনের বিষয়গুলো, তাই না? তারপরে হচ্ছে যে নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য কি? নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে যে মানে এরা এখানে উচ্চতর নৈতিক, আমি যেটা তোমাদেরকে বললাম যে এরা সম্মান নিয়ে নিজেদের নৈতিকতা নিয়ে বেঁচে থাকতে পছন্দ করে। ধর্মীয় অনুভূতি এদের মধ্যে ধর্ম সম্পর্কে জেনে শুনে এরা পালন করে বা পালন করার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের চেষ্টা করে এইগুলা। আর নিম্ন শ্রেণী কি শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে, এরা খুব এটা তো আমরা জানি খুব বেশি হলে প্রাইমারি লেভেল পর্যন্ত কখনো তারা পড়াশোনা করতে পারে, আবার করতে পারে না। জীবনযাপন নিম্নতর, বাচনভঙ্গি বলো, আচরণবিধি বলো, এগুলো সব নিম্নমানের। নিম্নমানের মানে কি আমরা বুঝতেই পারছি। তারপরে অতিরিক্ত ধর্মীয় অনুভূতি সম্পন্ন, মানে ধর্ম বিষয়কে না জেনে না বুঝেই কিন্তু এরা ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে পছন্দ করে। বিচক্ষণতার অভাব, হুম মানে দূরদৃষ্টি সম্পন্নের অভাব, যেটা বোঝা যায়। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে একটা সামাজিক স্তর বিন্যাসের মানুষের মধ্যে এই উচ্চ, নিম্ন, মধ্য বিত্ত, হ্যাঁ, এই শ্রেণীগুলোর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলা দেখতে পাই। এইসব ছাড়াও কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য তাদের মধ্যে আমরা দেখতে পাই। সেটা সেটা মানে কি আমরা জানি বা বুঝতে পারি। তো এই যে এতক্ষণ যে এই যে সামাজিক স্তর বিন্যাস আমরা কি বিষয়টা জানলাম, সামাজিক স্তর বিন্যাসের যে ধরনগুলো আমরা দেখলাম, হ্যাঁ, বা বৈশিষ্ট্যগুলো দেখলাম, হ্যাঁ। তো এখান থেকে আমরা বুঝতে পারি কি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের সামাজিক শ্রেণীকরণ মানে কি করা যায়। আবার উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জন্য যে এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি, যে প্রতিটা শ্রেণীর প্রতিটা লোকের ক্ষেত্রে যে সার্বিকভাবে প্রযোজ্য বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু না। কখনো শিক্ষা, অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ, এগুলোর কখনো উন্নতি আবার অবনতির মাধ্যমে কিন্তু এই মানুষের শ্রেণী পরিচয়ের কিন্তু পরিবর্তন ঘটতে পারে। তাহলে কি বলা যাচ্ছে যে সামাজিক শ্রেণী বৈশিষ্ট্যসমূহ কোনো না কোনো ক্ষেত্রে আবার কিন্তু পরিবর্তনশীল হতে পারে এবং এভাবে পরিবর্তনের মাধ্যমে এগুলোর শ্রেণী পরিচয়েরও পরিবর্তন ঘটে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই সামাজিক স্তর বিন্যাস বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝলে সমাজে মানুষের অবস্থান সম্পর্কে আমরা জানি, দেখি এবং এদের প্রভাব সম্পর্কে আমরা বুঝতে পারি, যেটা আমরা এখন পড়ে আরো একটু বুঝলাম। এবং এদের বৈশিষ্ট্যগুলাও যে খুবই সাধারণ এবং সে সম্পর্কেও আমরা দেখলাম, তাই না? সমাজের এলিট পার্সন সম্পর্কে আমরা জানি যেগুলো তাদের ক্ষমতার কারণে প্রভাব বিস্তার করে থাকে। মধ্যবিত্তরা সাধারণ লাইফ লিড করে, নিম্নবিত্তরা তাদের তাদের সবকিছুই নিম্ন শ্রেণী, তাই না? এই ধরনের বিষয়। তো আমরা এতক্ষণ প্রিয় শিক্ষার্থীরা সামাজিক স্তর বিন্যাস এর বৈশিষ্ট্যগুলা
জানলাম, দেখলাম, তারপরে হচ্ছে এই ধরন দেখলাম। তো আশা করি তোমরা তোমাদের বিষয়গুলো তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে। হ্যাঁ, এরপরে আমরা অন্য স্লাইড নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, নিরাপদে থাকো। ধন্যবাদ তোমাদেরকে।